মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তি ইচ্ছুক ভাইয়া বাপুরা, তোমাদের সবাইকে আজকের রসায়ন ক্লাসে শুভেচ্ছা। তো তোমরা আমার কথা ক্লিয়ারলি বুঝতে পারতেছো কিনা একটু কমেন্টের মাধ্যমে জানাবে। আমি একটু এটা শেয়ার দিয়ে নিচ্ছি। আমরা আজকের ক্লাসে ল্যাবরেটরির নিরাপদ ব্যবহার এই চ্যাপ্টার থেকে মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য সর্বাধিক গুরুত্বপূর্ণ কমন উপযোগী 30টা প্রশ্ন ব্যাখ্যা সহ সমাধান করব। তো তোমাদের প্রতি বিশেষ একটা অনুরোধ থাকবে যে তোমরা সবাই একটা খাতা এবং কলম নিয়ে বসবা এবং প্রয়োজনীয় নোট নেবা। তো দেখো, আমরা ফার্স্টে যে কোশ্চেনটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে কেমিস্ট্রি ল্যাবে কখন নিরাপত্তা চশমা ব্যবহার করা আবশ্যক। এবং দেখো, এটা কিন্তু মেডিকেল 17-18 সেশনে একটা প্রশ্ন আসছে। তো তোমরা যারা ক্লাসে জয়েন করছো, তোমরা একটু কমেন্টের মাধ্যমে জানাও যে এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে। দেখি কারটা সঠিক হয়। কেমিস্ট্রি ল্যাবে কখন নিরাপত্তা চশমা ব্যবহার করা আবশ্যক। তো এখানে যে অপশনগুলো আছে দেখো, এর মধ্যে একটা হচ্ছে দ্রবণ প্রস্তুতিতে, রাসায়নিক বস্তুর ওজন নিতে, রাসায়নিক পদার্থ উদ্বায়ী হলে এবং যন্ত্রপাতি পরিষ্কার করার সময়। তো তোমাদেরকে আরো 10 সেকেন্ড সময় দেওয়া হলো। একটু কমেন্টের মাধ্যমে জানাও যে এই প্রশ্নের সঠিক উত্তর কি হতে পারে। ওকে, আমি বলে দিচ্ছি। দেখো, তাহলে কেমিস্ট্রি ল্যাবে কখন নিরাপত্তা চশমা ব্যবহার করা আবশ্যক। এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে রাসায়নিক পদার্থ উদ্বায়ী হলে। ঠিক আছে, রাসায়নিক পদার্থ যদি উদ্বায়ী হয়, তারপরে ক্ষতিকর রাসায়নিক পদার্থ হলে আমাদেরকে চোখে চশমা বা গগলস ব্যবহার করতে হবে। তাহলে দেখো, এখানে কিন্তু দুইটা শব্দ, একটা হচ্ছে চশমা অথবা গগলস, যে কোনোটাই কিন্তু অপশনে বা প্রশ্নে থাকতে পারে। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে রাসায়নিক পদার্থ উদ্বায়ী হলে। এটা মনে রাখবা। আচ্ছা, তোমরা আরেকটা কাজ করতে পারো যে এই ভিডিওটা তোমাদের নিজ নিজ টাইম লাইনে বা পরিচিত জন যারা আছে তাদের সঙ্গে একটু শেয়ার করতে পারো, তাহলে কিন্তু তারাও উপকৃত হবে। তাহলে আমরা ফার্স্টে যেটা বললাম যে কেমিস্ট্রি ল্যাবে আমরা কখন নিরাপত্তা চশমা ব্যবহার করব, রাসায়নিক পদার্থ যদি উদ্বায়ী হয়। তাহলে ক্ষতিকর এবং উদ্বায়ী রাসায়নিক পদার্থ নিয়ে কাজ করার সময় আমাদেরকে চোখে চশমা বা গগলস পরতে হবে। আচ্ছা, আমরা এবার নেক্সট চলে আসব পরবর্তী কোশ্চেনে। এটা দেখো একটু, এখানে বলা হচ্ছে যে পলবুঙ্গি ব্যালেন্সের ক্ষেত্রে যদি 10 mg রাইডার ব্যবহার করা হয়, তখন রাইডার ধ্রুবকের মান নিচের কোনটি। আচ্ছা, আর একটা কথা বলে রাখি, তোমরা যারা এখানে 25 ব্যাচের আছো বা 26 ব্যাচের আছো, অনেকেরই হয়তো ল্যাবরেটরির নিরাপদ ব্যবহার এই চ্যাপ্টারটা তেমন ভাবে পড়া হয়নি। কিন্তু তুমি যদি মেডিকেলের এবছরেরও প্রশ্ন দেখো, দেখবা যে এই চ্যাপ্টার থেকে কিন্তু প্রশ্ন আসছে। অর্থাৎ এই চ্যাপ্টারটা কিন্তু অবহেলা করার কিছু নাই। তো একটা বিষয় তোমার যদি একদমই কোনো ধারণা নাও থাকে তাও সমস্যা নাই, তুমি শুধু দেখতে থাকো আর প্রয়োজনীয় নোট নিবা, তাহলেই হয়ে যাবে। এবং এখনের পড়া এখনই হয়ে যাবে। তো এরকম টার্গেট নাও যে ধরো আমি আজকে তোমাদেরকে 30টা প্রশ্ন দেখাবো, যে এই 30টা প্রশ্ন যেন এই ক্লাসের টাইমেই পড়া হয়ে যায়। এটা এটা নিয়ে যেন আর পরে বসতে না হয়, এমন ভাবে তুমি মনকে স্থির করো। আচ্ছা, তো যাই হোক,
এবং আরেকটা বিষয় হচ্ছে যে এই প্রশ্নগুলা কিন্তু তোমাদের বোর্ড পরীক্ষার জন্যও গুরুত্বপূর্ণ। এটা একটু মনে রেখো যে তোমাদের বোর্ড পরীক্ষায় নিশ্চয়ই এমসিকিউ প্রশ্নের অ্যান্সার করতে হয়। তো এটা যে শুধুমাত্র তোমার মেডিকেল এবং ডেন্টাল ভর্তি পরীক্ষার জন্য কাজে দিবে ব্যাপারটা এমন না, এটা কিন্তু তোমার বোর্ড পরীক্ষায়ও তোমাকে হেল্প করবে। সো টেক ইট সিরিয়াসলি। আচ্ছা, তো এখানে প্রশ্নটা হচ্ছে দেখো যে পলভঙ্গি ব্যালেন্সের ক্ষেত্রে যদি আমরা 10 মিলিগ্রাম রাইডার ব্যবহার করি তখন রাইডার ধ্রুবকের মান নিচের কোনটি হবে। তো এখন দেখো তাহলে তোমাদেরকে আসলে সূত্রটা জানতে হবে যে রাইডার ধ্রুবক এটা কিভাবে বের করতে হয়। তো সূত্রটা হচ্ছে এরকম যে পলভঙ্গি ব্যালেন্সের বেলায় রাইডার ধ্রুবক ইকুয়াল 2 ডাব্লিউ ডিভাইডেড বাই ক্যাপিটাল এন। এই সূত্রটা একটু মনে রাখবা। 2 আচ্ছা, হ্যাঁ অবশ্যই সজীব। আমি এই যে ধরো শুরু হলো, তুমি যদি আমার টাইম লাইনটা ভিজিট করো তুমি দেখবা যে আমি নিয়মিত কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষা প্রস্তুতির জন্য বিভিন্ন ধরনের পোস্ট দিয়ে থাকি। তো আজকে আমরা এই ল্যাবরেটরি নিরাপদ ব্যবহারটা দিয়ে শুরু করলাম এবং আমরা তোমার কথাটা আমার মাথায় থাকবে। আমরা এই চ্যাপ্টারটা শেষ হলে মানে এই চ্যাপ্টারের 2টা পর্ব, এই যে ধরো আজকে 30টা প্রশ্ন কালকে 30টা প্রশ্ন, এই 60টা। নেক্সট আমরা অবশ্যই শর্ট সিলেবাসে আছে এরকম একটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। এবং আমি একটু অবশ্যই এটা মাথায় রাখবো যে তোমাদের যেন ইন্টার পরীক্ষা পর্যন্ত শর্ট সিলেবাসের যে চ্যাপ্টারগুলো আছে ওইগুলা যেন ওইগুলা নিয়ে আমাদের ক্লাসগুলা হয়। ওকে। আচ্ছা, তো আজকের ক্লাসটা করো, এটা অবশ্যই তোমার কাজে দিবে। বা হচ্ছে ধরো তোমার পড়া একটু আগায় থাকলো, তোমার যদি স্বপ্ন মেডিকেল হয় তাহলে কিন্তু তোমার কিছুটা হলেও পড়া আগায় থাকলো, এইটাকে এভাবে নাও। তো যাই হোক, তাহলে আমরা দেখো যে রাইডার ধ্রুবক বা রাইডার কনস্ট্যান্ট এটা আমরা কিভাবে বের করব। এটা সূত্র হচ্ছে এটা 2 ডিভাইডেড বাই ক্যাপিটাল এন। এটা একটু মনে রাখবা। তো এখানে ডাব্লু দিয়ে হচ্ছে আমরা ম্যাস বোঝাই বা ভরকে বোঝাই, তাহলে এটা হচ্ছে রাইডারের ভর, এটা হচ্ছে ভর। আর ক্যাপিটাল এন যেটা এটা হচ্ছে নাম্বার বা হচ্ছে দাগ সংখ্যা। তাহলে এটা মনে রাখবা। ডাব্লু দিয়ে কি বোঝায়, ডাব্লু হচ্ছে ভর বোঝাবে আর এন দিয়ে বোঝাবে দাগ সংখ্যা। এখন কথা হচ্ছে এখানে ভর কত, দেখো রাইডারের ভর কিন্তু দেয়া আছে হচ্ছে 10 মিলিগ্রাম, 10 মিলিগ্রাম দেওয়া আছে। এবং আরেকটা বিষয় তোমাকে মুখস্থ রাখতে হবে যে পলভঙ্গি ব্যালেন্সের বেলায় যদি পলভঙ্গি ব্যালেন্স এটা উল্লেখ থাকে তাহলে অবশ্যই হচ্ছে দাগ সংখ্যা হচ্ছে 100 হতে হবে, দাগ সংখ্যা 100। হ্যাঁ চিশতি, তোমাকে অনেক ধন্যবাদ, তুমি জয়েন করছো ক্লাসে। তো খাতা কলম নিয়ে বসে যাও, সব কিছু নোট নিবা। তো যাই হোক, তাইলে আমরা এখানে ডাব্লিউ এর মানটা হচ্ছে 10 মিলিগ্রাম, এখানে আমি 10 দিয়ে দিব এবং দাগ সংখ্যা হচ্ছে 100। তাহলে দেখো আমার কিন্তু ইউনিট কিন্তু মিলিগ্রাম, দেখো এই বিষয়টা কিন্তু খেয়াল রাখো যে ইউনিট কিন্তু মিলিগ্রামে। এবং আরেকটা কথা যে রাইডারের ভর হয় 10 মিলিগ্রাম হবে না হয় 5 মিলিগ্রাম হবে, দুটোর যে কোনো একটা। আচ্ছা, এবার একটা বিষয় খেয়াল করো যে আমার এখানে আছে মিলিগ্রাম কিন্তু অপশনগুলো দেখো সব আছে গ্রামে, তাহলে আমার কিন্তু মিলিগ্রাম থেকে গ্রামে কনভার্ট করতে হবে। এটা হচ্ছে একটা বিষয়, মিলিগ্রাম থেকে অবশ্যই গ্রামে যেতে হবে। তো তার আগে, আর আমাদের যেহেতু ক্যালকুলেটর ইউজ করতে দিবে না মেডিকেল ভর্তি পরীক্ষায়, তোমাকে কিন্তু ওই দক্ষতাটাও অর্জন করতে হবে যে তুমি হাতে এই ক্যালকুলেশন করে আসবা। তো দেখো তাহলে আমরা যদি একটু কাটাকাটি করি, এখান থেকে শূন্য শূন্য বাদ দাও, তাহলে 2/10 এটা হচ্ছে 0.2 মিলিগ্রাম হয়, তাই না? 0.2 মিলিগ্রাম। এখন আমি যদি মিলিগ্রাম থেকে গ্রামে যেতে চাই আমার কি করা উচিত, 1000 দিয়ে ভাগ দিতে হবে। মনে রাখবা যে 1000 মিলিগ্রাম এটাতে হয় 1 গ্রাম, 1000 মিলিগ্রামে হয় 1 গ্রাম। তাহলে আমি যদি 0.2 কে এবার 1000 দিয়ে ভাগ দিই, এখন দেখো এই যে ক্যালকুলেশনটা এটা আমাদের কিন্তু আমরা সঠিক উত্তরে পৌঁছাই গেছি। তুমি দেখো যে প্রথম যে দুইটা আছে এই দুইটা নিশ্চয়ই অ্যান্সার হবে না, এ আর বি, যেহেতু এদের শেষে 1 1 আছে। হয় উত্তর হবে কি, উত্তর হবে হয় সি না হয় ডি। তাহলে তুমি বুঝতেই পারতেছো যে 0.2 ডিভাইডেড বাই 1000 এটা অবশ্যই উত্তর হবে অপশন সি, 0.002 গ্রাম। তো এই ক্যালকুলেশনটাও যাদের মানে বুঝতে একটু কষ্ট হয় তাদের জন্য দেখো আমি যদি একটু দেখাই দিই যে এটা আসলে কিভাবে কাজ করে। যে ধরো 0.2 ডিভাইডেড বাই 1000 আছে, তো 0.2 মানেই হচ্ছে কি 2/10। তাহলে আমি এখানে একের পরে 4টা শূন্য পেয়ে গেলাম, একের পরে 4টা শূন্য।
তো তুমি এই কৌশলটা মনে রাখবা যে একের পরে যে কয়টা শূন্য থাকবে উপরে পয়েন্টের পরে ঠিক সে কয়টা ডিজিট হবে। দেখো সূত্রটা হচ্ছে এরকম, একের পরে যে কয়টা শূন্য থাকবে উপরে পয়েন্টের পরে সে কয়টা ডিজিট হবে। আমার এখানে শূন্য আছে 4টা, তাহলে অবশ্যই আমার পয়েন্টের পরে ডিজিট বানাইতে হবে 4টা, এই জন্য 3টা শূন্য 2। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন সি। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এটা। তাহলে দেখো তোমাকে কিন্তু এই যে এরকম ছোট ছোট ক্যালকুলেশন গুলা তুমি যদি মেডিকেল ভর্তি পরীক্ষার বিগত প্রশ্নগুলা দেখে থাকো, তুমি দেখবা যে এরকম সহজে হাতে করা যায় এরকম কোশ্চেন কিন্তু আমাদের পরীক্ষায় আসে। তো আমাদেরকে কিন্তু এই বিষয়ে খুব সতর্ক থাকতে হবে, যেহেতু ক্যালকুলেটর ইউজ করতে দেওয়া হয় না, তাহলে আমাদেরকে অবশ্যই হাতে যেন আমি ওটা করে ফেলতে পারি ওই রকম দক্ষ হতে হবে আমাকে। আচ্ছা, আমরা এবার তাইলে তৃতীয় নাম্বার কোশ্চেনে চলে যাই। আশা রাখি তোমরা এই দুইটা প্রশ্ন বুঝছো। আমি আবার একটু রিপিট করতেছি। দেখো এটা কিন্তু মেডিকেলে আসছে এরকম একটা প্রশ্ন, যে কেমিস্ট্রি ল্যাবে আমরা কখন নিরাপত্তা চশমা বা গগলস ইউজ করব, যখন হচ্ছে রাসায়নিক পদার্থটা উদ্বায়ী হবে। আচ্ছা, এরপরে হচ্ছে কি ছিল যে আমি যদি 10 মিলিগ্রাম রাইডার ব্যবহার করি তখন রাইডার ধ্রুবক কত হবে। তখন দেখো আমি এই সূত্রটা ইউজ করব, 2 ইন্টু ডাব্লিউ ডিভাইডেড বাই ক্যাপিটাল এন। এখানে ডাব্লিউ দিয়ে হচ্ছে রাইডারের ভর বোঝায় আর এন দিয়ে হচ্ছে দাগ সংখ্যা বোঝায়। আচ্ছা, এবার আমরা চলে আসবো দেখো তৃতীয় নাম্বার কোশ্চেনে। আচ্ছা, এটাও পলবুঙ্গি ব্যালেন্স রিলেটেড কোশ্চেন, যে আমি যদি 5 মিলিগ্রাম রাইডার ব্যবহার করি তখন ব্যালেন্সটির সূক্ষ্মতম পরিমাপের ক্ষমতা কত হবে। আচ্ছা, তো দেখো এই এই প্রশ্নের উত্তরও তোমাকে আর ঠিক ওইভাবেই বের করতে হবে, 2 ইন্টু ডাব্লিউ ডিভাইডেড বাই ক্যাপিটাল এন। তো আমরা যেহেতু একটা দেখো করে ফেলছি, এটা আর এখন করব না। কেন করব না, দেখো আমার যদি 10 মিলিগ্রাম রাইডার ইউজ করি তখন রাইডার ধ্রুবক হয় হচ্ছে এটা 0.0002 গ্রাম। তাহলে আমি যদি 5 মিলিগ্রাম রাইডার ইউজ করি তাহলে অবশ্যই এটার অর্ধেক হবে। 10-এর অর্ধেক যদি 5 হয় তাহলে এটার অর্ধেক হচ্ছে 0.0001 গ্রাম। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে সি। তাহলে দেখো আমি আমি যদি জাস্ট একটা মনে রাখতে পারি তাহলে আর একটা কিন্তু আর আমাকে ক্যালকুলেশন করতে হচ্ছে না, আমি খুব দ্রুত এটা কিন্তু বের করে ফেলতে পারতেছি। তাহলে আমাকে দেখো আর তুমি যদি হাতে করতে চাও তাহলে এই সূত্রটা ইউজ করবা, 2 ইন্টু ডাব্লিউ ডিভাইডেড বাই হচ্ছে ক্যাপিটাল এন। ঠিক আছে, 2 ইন্টু ডাব্লিউ ডিভাইডেড বাই ক্যাপিটাল এন। আর 10 মিলিগ্রামের জন্য রাইডার ধ্রুবক হচ্ছে এটা, আর 5 মিলিগ্রামের জন্য হচ্ছে এটা। তবে একটা বিষয় অবশ্যই তোমাকে ইউনিটগুলোর প্রতি খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে। ঠিক আছে, যে কোন ইউনিট আমার কোশ্চেনে রাইডারের ম্যাথসটা কোন ইউনিটে দেওয়া আছে এবং হচ্ছে অপশনে ম্যাথসগুলা কোন ইউনিটে দেওয়া আছে, এই দুইটা ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে। এরপরে দেখো আমরা চলে আসবো হচ্ছে 4 নম্বর কোশ্চেনে। এখানে বলা হচ্ছে পলবুঙ্গি ব্যালেন্সের সূক্ষ্ম পরিমাপের ক্ষমতা কত পর্যন্ত। দেখো এটা কিন্তু ঢাকা বোর্ড 16তে আসা একটা প্রশ্ন। তো তোমরা মনে রাখবা যে পলবুঙ্গি ব্যালেন্সের সূক্ষ্ম পরিমাপের ক্ষমতা এটা হচ্ছে দশমিকের পরে 4 ডিজিট পর্যন্ত। এটা মনে রাখবা, দশমিকের পরে 4 ডিজিট। তাহলে দশমিকের পরে 4 ডিজিট আছে কোনটার মধ্যে, এই যে ডি তে। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে ডি, 4-এর ডি। দশমিকের পরে 4 ডিজিট, জাস্ট এইটুক হচ্ছে তুমি একটু কি বলে একটু নোট নাও, যে দশমিকের পরে 4 ডিজিট পলভঙ্গি ব্যালেন্সের সূক্ষ্ম পরিমাপের ক্ষমতা দশমিকের পরে 4 ডিজিট। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কত হবে, এটা হচ্ছে 0.0001 গ্রাম। আচ্ছা, এবার আমরা চলে আসবো হচ্ছে 5 নম্বর প্রশ্নে। দেখো 5 নম্বর প্রশ্নটা একটু খেয়াল করো। এখানে বলা হচ্ছে যে পলবুঙ্গি ব্যালেন্সে ওজন করতে 5 গ্রাম, 2 গ্রাম, 500 মিলিগ্রাম, 50 মিলিগ্রাম ওজন ডান পাল্লায় চাপানো হলো। 100 দাগ বিশিষ্ট বিমের 20 নম্বর দাগে 10 মিলিগ্রাম রাইডার রাখলে পয়েন্টারটি শূন্য দাগে থাকে। বাম পাল্লায় রাখা সোডিয়াম কার্বনেট ভর্তি বোতলের ওজন কত। আচ্ছা, এই জিনিসটাকে আসলে এত কঠিন ভাবে চিন্তা করার কিছু নাই। আমি একটু তোমাদের দেখো সংক্ষেপে একটু ধারণা দিই। তোমরা নিশ্চয়ই দাড়ি পাল্লা এটা দেখছো, যে বিভিন্ন দোকানে বা বাজারে বা হাটে গেলে তুমি দাড়ি পাল্লা দেখছো। তো দাড়ি পাল্লায় কি করা হয়, দাড়ি পাল্লার হচ্ছে একটা পাল্লায় তোমার হচ্ছে ওয়েট রাখা হয় বা বাটখারা রাখা হয়, আর একটা পাল্লাই হচ্ছে আমরা যেই বস্তুটা আসলে কিনতে চাচ্ছি
বা যেই বস্তুটার ভর মাপতে চাচ্ছি সেটা রাখা হয়। আচ্ছা, তাহলে দেখো এটা হচ্ছে সাধারণ একটা কেনা বেচার বিষয়, কিন্তু তুমি যখন ল্যাবরেটরিতে বা রসায়ন পরীক্ষাগারে কোনো কিছু পরিমাপ করতে চাবা, তোমাকে কিন্তু ওটা অনেক সূক্ষ্মভাবে মাপতে হবে। এই জন্য কিন্তু ওখানে রাইডার ধ্রুবক, তারপরে আহ, দাগ সংখ্যা, এই বিষয়গুলা খুব জরুরি সূক্ষ্মভাবে ওজনটা মাপার জন্য। তো যাই হোক, তো আমরা এই ম্যাথটা কিভাবে সলভ করব, এই প্রশ্নের উত্তর কিভাবে বের করব দেখো। তো তোমরা মনে রাখবা যে বস্তুর ওজন বা বস্তুর ভর ইকুয়াল বাটখারা সমূহের ভর, বাটখারা সমূহের ভর প্লাস রাইডার ধ্রুবক ইন্টু হচ্ছে বিমের দাগ, রাইডার ধ্রুবক ইন্টু বিমের দাগ, বা শূন্য দাগ হতে রাইডারের দূরত্ব। তাহলে দেখো আমি কি বললাম, যে বস্তুর ভর কি হবে, এটা হচ্ছে বাটখারা সমূহের ভর প্লাস রাইডার ধ্রুবক ইন্টু বিমের দাগ। ঠিক আছে, তাহলে এবার আসো দেখো এখানে আমরা কি কি বাটখারা ইউজ করছি। একটা হচ্ছে 5 গ্রামের, তারপর আরেকটা হচ্ছে 2 গ্রামের, একটা 500 মিলিগ্রামের, একটা 50 মিলিগ্রামের। তাহলে আমি একটু এগুলাকে যোগ করে ফেলি। তাহলে 5 + 2 গ্রাম প্লাস 500 + 50 মিলিগ্রাম। আচ্ছা, এবার আসো রাইডার ধ্রুবক তুমি কত নিবা। তাহলে এখানে একটা জিনিস পড়ে দেখো, 100 দাগ বিশিষ্ট বিমের 20 নাম্বার দাগে 10 মিলিগ্রাম রাইডার রাখলে, তাহলে আমার এখানে রাইডারের ভরটা কত, রাইডারের ভর হচ্ছে 10 মিলিগ্রাম। তাহলে দেখো আমরা একটু আগেই কিন্তু এই প্রবলেমটা করে আসছি যে আমার যদি 10 মিলিগ্রাম রাইডার হয়, তখন রাইডার ধ্রুবক হয় হচ্ছে এটা 0.0002 গ্রাম। তাহলে আমাকে এখানে রাইডার ধ্রুবক নিতে হবে 0.0002। তাহলে দেখো আমি 0.0002 নিলাম, কেন, যেহেতু 10 মিলিগ্রাম রাইডার ইউজ করা হয়েছে। আর বিমের দাগ কত নাম্বার দাগ, 20 নাম্বার দাগ, এই জন্য এখানে আমি 20 দিব। তো বলতে পারো যে এই প্রশ্নটা তো একটু বড়ই হয় বা মেডিকেলের জন্য বেশ বড় হয়ে যায়, কিন্তু এটা আসলে হাজারি স্যারের বইয়ের অনুশীলনীতে আছে। তুমি যদি ল্যাবরেটরির নিরাপদ ব্যবহার এই চ্যাপ্টারের অনুশীলনীটা ওপেন করো, তুমি কিন্তু এই প্রশ্নটা পাবা। তো এই জন্যই আসলে তোমাদেরকে আমি শিখাই দিচ্ছি, যেন আহ, এত বড় প্রশ্ন আসলে আসার কথা না, কিন্তু যদি চলে আসে, ঠিক আছে, তোমাকে অবশ্যই সবসময় সেফ জোনে থাকতে হবে। এবং সব সময় এই একটা কথা মাথায় রাখবা, যেটা কেউ পারবে না ওইটাই তোমাকে পারতে হবে। ঠিক আছে, তাহলেই কিন্তু তুমি চান্স পেয়ে যাবা। যে ধরো একটা কঠিন প্রশ্ন যেটা কেউ পারে নাই কিন্তু তুমিই পারছো, তার মানে কি তুমি অন্যের চেয়ে আগাই গেছো। আর তুমি যদি অন্যের চেয়ে 0.25ও বেশি পাও, তাও কিন্তু আহ, তোমার চান্স পাওয়া না পাওয়া এটার উপর ডিপেন্ড করতেছে। অনলি 0.25 মার্কস, 1 মার্কও না কিন্তু। ঠিক আছে, এই বিষয়টা অবশ্যই তোমাকে মাথায় রাখতে হবে। তাহলে দেখো আমি আবার একটু সূত্রটা বলি, যে বস্তুর ভর সমান কি হবে, বাটখারা সমূহের ভর প্লাস রাইডার ধ্রুবক ইন্টু হচ্ছে বিমের দাগ। তাহলে আমার এখানে বাটখারা কি কি ছিল, 5 গ্রাম, 2 গ্রাম ছিল, 500 আর 50 মিলিগ্রাম ছিল। এরপরে কি রাইডার ধ্রুবক ইন্টু হচ্ছে কি বিমের দাগ। ওকে, তাহলে দেখো এবার আমরা এটা ক্যালকুলেশনটা করে ফেলি, এবং আমাদেরকে হাতেই করতে হবে, আমরা কিন্তু ক্যালকুলেটর ইউজ করতে পারবো না। তাহলে এখানে 5 আর 2 গ্রাম, এটা কত হয়, 7 গ্রাম। আচ্ছা, তারপরে কত আছে, 550 মিলিগ্রাম। তাহলে 550 ডিভাইডেড বাই হচ্ছে 1000। তাহলে এটা কিসে চলে আসবে, এটা হচ্ছে গ্রামে চলে আসবে। 550 ডিভাইডেড বাই 1000, এটা গ্রামে চলে আসবে। আচ্ছা, এবার আসো এই ক্যালকুলেশনটা দেখো। তাহলে এখানে আছে 0.0002। তাহলে আমি এখানে 2 লিখে একের পরে 4টা শূন্য দিলাম, একের পরে 4টা শূন্য, ইন্টু হচ্ছে দেখো 20। তো এখান থেকে শূন্য শূন্য বাদ দিয়ে দাও, তাহলে এখানে থাকে হচ্ছে 4। তো শূন্য শূন্য বাদ দিয়ে দাও, তাহলে 7 প্লাস 0.55 গ্রাম প্লাস হচ্ছে 0.204। দেখো 4/1000 যেহেতু, তাহলে কত আসবে, 0.204 আসবে, 0.204। এবার আসো এইটা তুমি যোগ করো, তাহলে দেখো 7.55
আর এখানে হচ্ছে 0.004, তাহলে আসে 7.554। আমরা আশা রাখি আমাদের উত্তরটা কিন্তু পেয়ে গেছে। এবং তুমি যদি একটু ভালো করে দেখো, এখানে অপশনগুলা কিন্তু খুব কনফিউজিং। একটা দেখো 7.55, একটা হলো 7.554, আরেকটা হচ্ছে 7.0554। তোমার কিন্তু ভুল করার অনেক বেশি সুযোগ আছে এখানে, খুব সতর্ক থাকতে হবে। ঠিক আছে, অপশনগুলা যখন তুমি চুজ করবা অবশ্যই তোমাকে খুব সতর্ক থাকতে হবে। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কত দাঁড়াচ্ছে? এটা হচ্ছে 7.554 গ্রাম। এটা মনে রাখবা যে 5-এর বি, 7.554। তাহলে এই ক্যালকুলেশনটা দেখো, আমি এই যে যেভাবে করলাম, তুমি আবার কিন্তু বাসায় এভাবে করবা, হাতে করতে হবে। যেহেতু আমাদেরকে ক্যালকুলেটর ইউজ করতে দেওয়া হবে না, তাহলে অবশ্যই আমাদেরকে হাতে করে আমাদের হাত পাকা করতে হবে। তাহলে এটা কত দাঁড়াচ্ছে? 7.554 গ্রাম। এরপরেরটা দেখো, এরকমই ঠিক একটা অঙ্ক একটু আগে যেটা করলাম, এবং এটা কিন্তু চিটাগাং বোর্ড 16-তে আসছে। ঠিক আছে, চিটাগাং বোর্ড 16-তে আসছে। তো এই প্রশ্নের উত্তরটা তুমি কিভাবে বের করবা দেখো, তাহলে ওই একই সূত্র, যে বস্তুর ভর সমান কি হবে? বাটখারা সমূহের ভর প্লাস রাইডার ধ্রুবক ইন্টু বিমের দাগ। আচ্ছা, তো তাইলে দেখো, এটা আর আমি এখন সূত্র লিখবো না, ডিরেক্ট আমি ক্যালকুলেশনে চলে যাব। এবং এখানে একটা মজার ব্যাপার দেখো, তুমি খেয়াল করো যে কিভাবে অপশন বাদ দিতে হয়। তো তুমি তো একটা জিনিস বুঝতেইছো যে আহ, আগে আমাকে বাটখারার ভরগুলা যোগ করতে হবে। তো ধরো মিলিগ্রামের হিসাব বাদ দাও, 5 আর 2 গ্রাম যোগ করলে কত হয়? 7 গ্রাম হয়। তাইলে দেখো, আমি সবার আগে এই দুইটা বাদ দিয়ে দিব, এই যে সি আর ডি বাদ, এগুলা অ্যান্সার হতেই পারে না। এবং যদি বিটাও এরকম একটা কিছু থাকতো এরকম, তাইলে কিন্তু আমরা এই অঙ্ক আর করতামই না, উত্তরের সরাসরি এটা দেখাই দিতাম। বুঝে গেছে? তো এই কৌশলগুলাও কিন্তু তোমাকে অনুসরণ করতে হবে। অনেক সময় অপশন টেস্ট করলেই খুব দ্রুত একটা প্রশ্নের উত্তর ধরে ফেলা যায়। আমি তোমাদেরকে এরকম অসংখ্য সমস্যা দেখাবো, যে জাস্ট আমি কোশ্চেন আর অপশন দেখে বলে দিব যে এই প্রশ্নের সঠিক উত্তর এটা। আচ্ছা, তো যাই হোক, তাইলে এখানে দেখো আমরা বাটখারাগুলো আগে যোগ করি। তাইলে 5 প্লাস হচ্ছে 2 গ্রাম, আর এখানে 20 আর হচ্ছে 10 মিলিগ্রাম। আচ্ছা, এরপরে কত এমজি রাইডার? 10 এমজি রাইডার। তাহলে আমার রাইডার ধ্রুবক হচ্ছে এটা 0.0002, এটা হচ্ছে আমার রাইডার ধ্রুবক, আর দাগ হচ্ছে 20। যাই হোক, তাহলে এখানে 7 আসবে, আর এখানে হচ্ছে 30 আসবে। আসলে আমাদের অঙ্ক আর করার দরকার নাই, এটা দেখো গুণ দেওয়ার আর প্রয়োজনই নাই। কারণটা কি? আহ, দেখো, আমরা মোটামুটি ধরে ফেলতে পারতেছি যে আমাদের উত্তরটা কোনটা চলে আসবে। অবশ্যই আমাদের এই প্রশ্নের সঠিক উত্তরটা কোনটা হবে? এই যে তোমার 7.024 গ্রাম। তারপরেও দেখো, আমি একটু করে দিচ্ছি যে কিভাবে কি হয়, তাহলে তোমার হয়তো আরো বুঝতে সুবিধা হবে। আচ্ছা, 5, 2 আর হচ্ছে 20 মিলিগ্রাম। আর এখানে এই যে 10 এমজি যেটা, এটা কিন্তু বাটখারা না, এটা হচ্ছে রাইডারের ভর। এটা একটু সতর্ক থাইকো, এটা কি বলতো? রাইডারের ভর। বাটখারা হচ্ছে 5 গ্রাম আর 2 গ্রাম, আর 20 মিলিগ্রাম, আর কি 20 মিলিগ্রাম। ওকে, তাহলে দেখো 5 আর 2 হচ্ছে 7, আর 20 মিলিগ্রাম মানে কি 20/1000, এত গ্রাম। আর এটা তো আগেই আমরা গুণ করছিলাম যে 0.004 আসে। আর এটা দেখো, শূন্য শূন্য বাদ দাও, তাহলে 7 প্লাস 0.02 প্লাস 0.004। তো এইগুলা দেখো, এইগুলা যাদের যোগ করতে একটু অসুবিধা হয়, তোমরা এরকম লিখে নিবা 7, তারপরে কি 0.02, আর হচ্ছে 0.004। তাহলে দেখো উত্তর হবে 7.024, 7.024। এটাই কিন্তু আমাদের অ্যান্সার আসে। তাহলে এই ধরনের প্রবলেম সলভের ক্ষেত্রে এটাও একটু সতর্কতার সাথে দেখবা, যে এখানে এই যে 10 মিলিগ্রাম, এটা কিন্তু বাটখারার ভর না, এটা কি? এটা হচ্ছে রাইডারের ভর। এখানে বাটখারার ভর হচ্ছে 5, 2 আর হচ্ছে 20 মিলিগ্রাম। ওকে, তাহলে দেখো, এবার আমরা চলে আসি হচ্ছে 7 নম্বর কোশ্চেনে। 7, তো 7 নম্বর যে প্রশ্নটা আমাদের এখানে আছে সেটা হচ্ছে, নিচের কোন ওজনটি 4 ডিজিট ব্যালেন্সে পরিমাপ করা বোঝায়? বরিশাল বোর্ড 17-তে আসছে। দেখো, বরিশাল বোর্ড 17-তে
যে নিচের কোন ওজনটি 4 ডিজিট ব্যালেন্সে পরিমাপ করা বোঝায়? আমাকে অ্যান্সার আসলে বলেই দেওয়া হয়েছে। 4 ডিজিট মানে কি? 4 ডিজিট হচ্ছে পয়েন্টের পরে 4 ডিজিট থাকতে হবে, সহজ হিসাব। পয়েন্টের পরে 4 ডিজিট থাকতে হবে। এবার তুমি অপশন টেস্ট করো। এখানে পয়েন্টের পরে 3 ডিজিট, এখানে পয়েন্টের পরে 2 ডিজিট, এখানে দেখো পয়েন্টের পরে 4 ডিজিট। তাহলে আমি কিন্তু আমার অ্যান্সার পেয়ে গেছি। এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে 7-এর সি। ঠিক আছে? তাহলে নিচের কোন ওজনটি 4 ডিজিট ব্যালেন্সে পরিমাপ করা বোঝায়? তাহলে এটা হবে পয়েন্টের পরে 4 ডিজিট আসতে হবে, তাহলেই হয়েছে। এবার আসো 8 নম্বর কোশ্চেন। এটা দেখো সিলেট বোর্ড 19-এ আসছে। সিলেট বোর্ড 19, স্প্যাচুলা কোন কাজে ব্যবহৃত হয়? স্প্যাচুলা, তো এটা অবশ্যই একটু মুখস্থ রাখবা যে এটা হচ্ছে ভর পরিমাপে ইউজ করা হয়। স্প্যাচুলা, এই শব্দগুলো আসলে তোমাদের কাছে একটু অপরিচিতই মনে হইতে পারে, যেহেতু অনেকেই আসলে ল্যাবরেটরির নিরাপদ ব্যবহার ওইটা একাডেমিকে সেইভাবে তোমরা পড়োই নাই। ঠিক আছে? কিন্তু আমাদের যেহেতু মেডিকেল ভর্তি পরীক্ষায় শর্ট সিলেবাসের অন্তর্ভুক্ত চ্যাপ্টারগুলা থেকেই যে শুধু প্রশ্ন আসে তা না, লং সিলেবাস থেকেও আসে এবং এই চ্যাপ্টার থেকে তো আসেই। তো এই জন্য আসলে এই প্রশ্নের উত্তরগুলা বা এই টপিকগুলা তোমার জানা থাকা উচিত। এবং তোমার যদিও হয়তো বোর্ড পরীক্ষায় এখান থেকে না আসতে পারে, কিন্তু তুমি কিন্তু অন্যদের চেয়ে একটু আগাই থাকবা। বুঝে গেছে? দেখবা যে তুমি যদি শর্ট সিলেবাসের অন্তত লং সিলেবাসের অন্তত কয়েকটা চ্যাপ্টারও তোমার যদি আগে ভাগে পড়া থাকে, তোমার কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষার যখন কোচিং করবা বা প্রস্তুতি নিবা, তখন কিন্তু তোমার কষ্ট অনেকটাই কমে যাবে। তো তাহলে আমরা অবশ্যই মনে রাখবো যে স্প্যাচুলা হচ্ছে ভর পরিমাপে লাগে। এবং আরো একটা ইনফরমেশন, যে কঠিন বিকারক বা অধক্ষেপ স্থানান্তরের জন্য স্প্যাচুলা ব্যবহার করা হয়, এবং এটা হচ্ছে চামচের মতো। ঠিক আছে? এটা একটু মনে রাখবা। তাহলে স্প্যাচুলা কোন কাজে লাগে? স্প্যাচুলা হচ্ছে ভর পরিমাপে লাগে। এবং এটার আরো একটা কাজ আমি বলছি, সেটা কি? কঠিন বিকারক, কঠিন বিকারক বা অধক্ষেপ স্থানান্তর, অধক্ষেপ স্থানান্তর, এই কাজে স্প্যাচুলা ইউজ করা হয়। কঠিন বিকারক বা অধক্ষেপ স্থানান্তর করা, এবং এটা নিকেলের তৈরি হয়। এই ইনফরমেশনটাও একটু মনে রাখবা। যে হ্যাঁ ইমন, তুমি ঠিক ধরছ। তুমি যদি বইটা ওপেন করো, দেখবা যে এই কোশ্চেনগুলা অনুশীলনীতে কিন্তু আছে। তাহলে বুঝতেই পারতেছ যে এই প্রশ্নগুলা আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য কত বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে? তো তাইলে আমরা এখান থেকে কি মনে রাখবো? যে স্প্যাচুলা এটা হচ্ছে ভর পরিমাপে লাগবে। আর আরেকটা কাজ কি? কঠিন বিকারক বা হচ্ছে অধক্ষেপ স্থানান্তর করা। এবং এটা কিসের তৈরি? এটা হচ্ছে নিকেলের তৈরি, নিকেলের তৈরি। ওকে, এবার আমরা চলে আসবো দেখো 9 নম্বর কোশ্চেন। তো দেখো এই প্রশ্নগুলা আর কিন্তু ল্যাবরেটরির নিরাপদ ব্যবহারের মধ্যেই শুধু সীমাবদ্ধ না, তোমরা পরিমাণগত রসায়নে কিন্তু এই কোশ্চেনগুলা পড়ছো। ঠিক আছে? তো দেখো কিছু টপিক আছে যেগুলা কিন্তু ল্যাবরেটরি নিরাপদ ব্যবহারেও আছে, আবার পরিমাণগত রসায়নেও আছে। যে সেম দুই জায়গাতেই আছে, ফার্স্ট পেপারেও আছে, আবার সেকেন্ড পেপারেও আছে। তো এই প্রশ্নগুলোর উত্তর আশা রাখি তোমরা পারবা। দেখি কমেন্ট করো, সবাই কমেন্ট করো যে যে ক্লাস করতেছ। ঠিক আছে? আর তোমরা অবশ্যই তোমাদের মানে ভালো বন্ধু যারা আছে বা জুনিয়র যারা আছে, ব্যাচমেট যারা আছে, তাদেরকে এই ক্লাসটার কথা বলবা, তাহলে আরো বেশি মানুষ উপকৃত হবে। তো দেখি বলো, নিচের কোনটি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ? এটা সবার পড়া। ঠিক আছে? এখানে কিন্তু শর্ট সিলেবাস লং সিলেবাস নাই এই কোশ্চেনে। বলো দেখি। নিচের কোনটি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ? হ্যাঁ চিশতি, অ্যান্সার করো এটা। আচ্ছা,
আর তোমরা অবশ্যই একটু মানে ফোনটা কি বলে একটু রোটেট করে নিও, ঠিক আছে? এই আর কি। ওকে, চিশতি তোমার অ্যান্সার কারেক্ট। এখানে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ হচ্ছে K2Cr2O7। আচ্ছা, তো দেখো আমি একটু তোমাদেরকে একটা শর্টকাট টেকনিক শিখাই, এটা একটু মনে রাখবা। তার আগে একটু বলে নিই যে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ আসলে কারা। প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ হচ্ছে যারা প্রকৃতিতে বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায়, যারা বাতাসের কোনো উপাদান দ্বারা আক্রান্ত হয় না, যাদের দ্বারা তৈরি দ্রবণের ঘনমাত্রা অনেক দিন পর্যন্ত অপরিবর্তিত থাকে, এবং যারা রাসায়নিক নিক্তির কোনো ক্ষয় সাধন করে না, আমরা সেই সমস্ত পদার্থকে বলে থাকি হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। তো বিষয়টা হচ্ছে এই যে তোমার প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থের বৈশিষ্ট্যগুলা তোমরা সহজে এইভাবে মনে রাখবা যে পিতে হচ্ছে প্রাইমারি, পিতে হচ্ছে পজিটিভ। অর্থাৎ প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থের সমস্ত বৈশিষ্ট্য হচ্ছে পজিটিভ বৈশিষ্ট্য বা হ্যাঁ বোধক বৈশিষ্ট্য। এটার মধ্যে আমরা কোনো নেগেটিভিটি দেখতে পাচ্ছি না। যে এরা প্রকৃতিতে বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায়, এরা বাতাসের উপাদান দ্বারা আক্রান্ত হয় না, এরা রাসায়নিক নিক্তির কোনো ক্ষয় সাধন করে না, এদের দ্বারা তৈরি দ্রবণের ঘনমাত্রা অনেকদিন পর্যন্ত অপরিবর্তিত থাকে। আর এক্সাম্পলগুলা আমরা সহজে এভাবে মনে রাখবো যে যদি আমি সি দেখি, সি তাহলে হচ্ছে প্রাইমারি, ঠিক আছে? যদি অপশনে আমি সি দেখতে পাই, তবে একটা কথা মনে রাখবা যে এখানে সি দিয়ে কিন্তু কার্বনকে বোঝানো হচ্ছে না, এটা হচ্ছে ইংলিশ লেটার সি, ঠিক আছে? এটা ইংলিশ লেটার সি, এটা একটু মনে রাখবা যে এটা হচ্ছে ইংলিশ লেটার সি থাকতে হবে। তাহলে এবং এখানে একটা এক্সেপশন ব্যতিক্রম যেটা, সেটা হচ্ছে এইচসিএল। এইচসিএলটা হচ্ছে ব্যতিক্রম, এইচসিএল ব্যতিক্রম। আর সি দেখলেই আমি বলে দিব এটা হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। ওকে, এবার আমরা চলে যাই পরের কোশ্চেনে। দেখি বলো দ্রুত, নিচের কোনটি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ? তাহলে দেখো এটার মধ্যে সি আছে তাইলে প্রাইমারি, সি আছে তাইলে প্রাইমারি, এটার মধ্যেও সি আছে তাইলে প্রাইমারি, এখানে সেকেন্ডারি হচ্ছে ডি যেটা KMnO4, ঠিক আছে? পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এটার মধ্যে সি নাই, সো এটা হচ্ছে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। তোমরা আরো একটা কৌশলের কথা মনে রাখবা, সেটা হচ্ছে কি যে তোমার যারা হচ্ছে গাঢ় অ্যাসিড এবং গাঢ় ক্ষার বা শক্তিশালী অ্যাসিড এবং ক্ষার হয়, শক্তিশালী অ্যাসিড তারপর হচ্ছে শক্তিশালী ক্ষার বা তীব্র জারক, এরা হচ্ছে সেকেন্ডারি, কারণ এরা ক্ষয়কারী পদার্থ, ঠিক আছে? আর প্রাইমারির বৈশিষ্ট্য তো আমরা একটু আগে বলেই আসলাম যে এরা ক্ষয়কারী না, এরা রাসায়নিক নিক্তির কোনো ক্ষয় সাধন করে না। আচ্ছা, এবার আমরা চলে আসি হচ্ছে পরের কোশ্চেনে। দেখো 11, এটা 10 ছিল, এবার আসো 11 নম্বর কোশ্চেন। দেখো 11, এখানে বলা হচ্ছে যে প্রাইমারি প্রমাণ দ্রবণ তৈরিতে কোনটি ব্যবহৃত হয়? তাহলে দেখো এই যে আমি এখানে প্রাইমারি শব্দটা পেয়ে গেছি, প্রাইমারি। তো প্রাইমারি যেহেতু, তাহলে অবশ্যই আমাকে প্রাইমারি স্ট্যান্ডার্ড সাবস্টেন্স ইউজ করতে হবে। প্রমাণ দ্রবণ মানে হচ্ছে যেই দ্রবণের ঘনমাত্রা আগে থেকেই জানা থাকে, যেই দ্রবণের ঘনমাত্রা আগে থেকেই জানা থাকে তাকে বলা হয় হচ্ছে প্রমাণ দ্রবণ। যেই দ্রবণের ঘনমাত্রা আগে থেকে জানা থাকে তাকে কি বলা হয়? তাকে হচ্ছে প্রমাণ দ্রবণ বলা হয়। আচ্ছা, তো তাহলে এখানে দেখো যে আমাকে প্রাইমারি স্ট্যান্ডার্ড সাবস্ট্যান্স এখানে কোনটা আছে? অবশ্যই হচ্ছে সোডিয়াম কার্বনেট। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে বি, 11 বি হবে। তো CH3COOH, এটার মধ্যে তুমি সি দেখে যেন কনফিউজ হয়ে যেও না, এই প্রশ্নের সঠিক উত্তর হবে সোডিয়াম কার্বনেট Na2CO3। আচ্ছা, এবার দেখো আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব, এবং এটা খুবই কনফিউজিং একটা টপিক, এবং এই টপিক থেকে আমরা বিভিন্ন জায়গায় প্রশ্ন আসতে দেখি।
সেটা ঢাকা বিশ্ববিদ্যালয় হোক বা অন্যান্য বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, মেডিকেল ভর্তি পরীক্ষা, তো বিভিন্ন আহ, বড় বড় যে পরীক্ষাগুলো আছে সেগুলাতে কিন্তু আমরা, হ্যাঁ চিশতে তোমার অ্যান্সার ঠিক ছিল, সোডিয়াম কার্বনেট হবে, হ্যাঁ Na2CO3। প্রাইমারি প্রমাণ দ্রবণ তৈরিতে ব্যবহৃত হয় কোনটা? এটা হচ্ছে সোডিয়াম কার্বনেট, Na2CO3। আচ্ছা, কারণ এই যে CH3COOH এটা তো প্রাইমারি স্ট্যান্ডার্ড সাবস্টেন্স না, ঠিক আছে, এটা প্রাইমারি স্ট্যান্ডার্ড সাবস্টেন্স। তো আমরা এই যে দেখো এই টপিকটা, যে এটা খুবই কনফিউজিং, যে আমরা কখন কোন যন্ত্রপাতি ব্যবহার করব, ঠিক আছে, যে কখন কোন যন্ত্রপাতি ব্যবহার করব, যে কি মাপতে কোন যন্ত্র লাগে। তো আমরা দেখো শুরু করতেছি প্রথম প্রশ্নটা, 12 নম্বর যেটা আছে এটা একটু খেয়াল করো। তো আমাদেরকে বলা হয়েছে যে 0.1 m সোডিয়াম কার্বনেট দ্রবণ তৈরিতে তোমার প্রয়োজনীয় যন্ত্রপাতির মধ্যে কোনটি পড়ে না। দেখো 0.1 m সোডিয়াম কার্বনেট দ্রবণ তৈরিতে প্রয়োজনীয় যন্ত্রপাতির মধ্যে কোনটি পড়ে না। তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর তুমি কিভাবে দিবা? সবার আগে একটা বিষয় আমরা খেয়াল করি, দেখো এটা হচ্ছে একটা ডেসিমোলার দ্রবণ, 0.1 m ঘনমাত্রা, তাহলে এটা কি একটা ডেসিমোলার দ্রবণ। আর আমরা জানি যে প্রমাণ দ্রবণ হচ্ছে যেই দ্রবণের ঘনমাত্রা আগে থেকে জানা থাকে ওইটাকে হচ্ছে আমরা প্রমাণ দ্রবণ বলে থাকি। আর ডেসিমোলার দ্রবণ এটাও হচ্ছে একটা কি প্রমাণ দ্রবণ। তো যাই হোক, তো একটা প্রমাণ দ্রবণ আমি যদি তৈরি করতে চাই আসলে আমার কি কি থাকা লাগে। তো ফার্স্টে একটু খেয়াল করো, তোমাকে আগে অবশ্যই ওই বস্তুর ভরটা মেপে নিতে হবে, যে কতটুকু ভর লাগবে। তো এই জন্য আমরা যে ইকুয়েশনটা ইউজ করি এটা হচ্ছে W = mvs/1000। তো এখানে m দিয়ে হচ্ছে বস্তুর আণবিক ভর 106, তারপর এখানে হচ্ছে তোমার এস দিয়ে হচ্ছে তার মোলারিটি 0.1, এখানে হচ্ছে 1000, আর ভি দিয়ে আমরা কি বোঝাই? ভলিউম বা আয়তন বোঝাই। তাহলে প্রথম কথা হচ্ছে আমাদেরকে কি ভর মাপতে হবে, ডাব্লু মাপতে হবে, ওজন মাপতে হবে। তো ওজন মাপার জন্য আমাদেরকে অবশ্যই পলভঙ্গি ব্যালেন্স লাগবে, তাইলে এটা কিন্তু আমার প্রয়োজনীয় যন্ত্রপাতি। তারপরে কি একটা আমার আয়তনিক ফ্লাস্ক লাগবে, 250 মিলিলিটার আয়তনের একটা আয়তনিক ফ্লাস্ক লাগবে, এবং একটা ফানেলও লাগবে। তো ফানেলটা আসলে কি কাজে লাগে, যে তুমি যখন আয়তনিক ফ্লাস্কের মধ্যে ওই সোডিয়াম কার্বনেটটা তুমি ঢেলে দাও তখন এটা যেন বাইরে না পড়ে যায়, যেন ওই আয়তনিক ফ্লাস্কের মধ্যেই পড়ে, এই জন্য কিন্তু ফানেল ইউজ করতে হয়। তো যাই হোক, তাহলে এখানে প্রয়োজনীয় যন্ত্রপাতির মধ্যে পড়ে না হচ্ছে মাপন সিলিন্ডার, মেজারিং সিলিন্ডার। তো তাহলে কথা হচ্ছে যে মেজারিং সিলিন্ডার এটা আসলে আমার কোন কোন জায়গায় লাগে, মেজারিং সিলিন্ডার দিয়ে আসলে কি মাপা হয়। তো দেখো যে এই পয়েন্টগুলো একটু নোট করে নাও, যে আমরা আসলে মেজারিং সিলিন্ডার কি কি কাজে ইউজ করব। তো মেজারিং সিলিন্ডার এটা হচ্ছে নির্দিষ্ট আয়তনের গাঢ় অ্যাসিড এবং পানির পরিমাপ করার জন্য। দেখো এটা মনে রাখবা, যে আমি যদি গাঢ় অ্যাসিড এবং পানি, মানে একদম সহজ কথায় যদি তরল পদার্থ পরিমাপ করতে চাই, তরল পরিমাপ করতে চাই, তাহলে হচ্ছে আমাকে মেজারিং সিলিন্ডার বা মাপন সিলিন্ডার ইউজ করতে হবে। যদি আমি তরল পরিমাপ করতে চাই, লিকুইড, ঠিক আছে, তাহলে নির্দিষ্ট আয়তনের গাঢ় অ্যাসিড এবং পানির পরিমাপ করার জন্য মাপন সিলিন্ডার বা মেজারিং সিলিন্ডার ব্যবহৃত হয়। আবার অন্যভাবে আমরা এভাবেও বলতে পারি যে যে সমস্ত তরল সেকেন্ডারি পদার্থ আছে, সেকেন্ডারি পদার্থ এবং সেটা তরল এবং ক্ষয়কারক, তাদেরকে, যেমন ধরো হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, তাহলে গাঢ় অ্যাসিড, এদেরকে পরিমাপ করতে আমার মেজারিং সিলিন্ডার লাগবে। এছাড়া দেখো আরো একটা কথা মনে রাখবা, যে নির্দিষ্ট আয়তনের গাঢ় অ্যাসিড, লিকার, অ্যামোনিয়া এবং পানি, অর্থাৎ দেখো সর্বত্রই কিন্তু আমরা তরলের উপস্থিতি দেখতে পাচ্ছি। তাহলে এই সমস্ত ব্যাপারগুলাতে আমার হচ্ছে মেজারিং সিলিন্ডার বা মাপন সিলিন্ডার ব্যবহার করতে হবে। আচ্ছা, এবার আমরা চলে আসবো হচ্ছে 13 নম্বর কোশ্চেন। দেখো এই প্রশ্নগুলা কিন্তু খুব গুরুত্বের সঙ্গে তোমাকে আয়ত্ত করতে হবে, নতুবা পরীক্ষার হলে তুমি কনফিউজ হয়ে যাবা। এবার আসি যে আয়তনিক ফ্লাস্ক ব্যবহৃত হয় কোন কাজে। দেখো
একটু আগে আমরা যেটা শিখছি সেটা হচ্ছে মেজারিং সিলিন্ডার, মেজারিং সিলিন্ডার অবলিক হচ্ছে মাপন সিলিন্ডার। মেজার মানে হচ্ছে পরিমাপ করা, এটা নিশ্চয়ই জানো যে মেজার মানে পরিমাপ করা। তাহলে মেজারিং সিলিন্ডার বা হচ্ছে মাপন সিলিন্ডার এটা কি কাজে লাগে? তরল পরিমাপ করতে। এবং তরল বলতে কি ছিল? গাঢ় অ্যাসিড, তারপর হচ্ছে লিকার অ্যামোনিয়া বা অ্যামোনিয়ার দ্রবণ, লিকার অ্যামোনিয়া, তারপরে কি ছিল? পানি ছিল। এটা তাহলে মেজারিং সিলিন্ডার বা মাপন সিলিন্ডার লাগে এইগুলা পরিমাপ করতে। আর মেজারিং ফ্লাস্ক, দেখো আলাদা শব্দ কিন্তু, মেজারিং ফ্লাস্ক বা হচ্ছে আয়তনিক ফ্লাস্ক বা হচ্ছে পরিমাপক ফ্লাস্ক বা হচ্ছে ভলিউমেট্রিক ফ্লাস্ক। দেখো আমি কিন্তু অনেকগুলা নাম বলছি, ঠিক আছে? ভলিউম মানে আয়তন, তাহলে আয়তনিক ফ্লাস্ক বা ভলিউমেট্রিক ফ্লাস্ক বা মেজারিং ফ্লাস্ক বা পরিমাপক ফ্লাস্ক। তো এইগুলা কি কাজে লাগে? এটা লাগে হচ্ছে প্রমাণ দ্রবণ তৈরিতে। কি কাজে লাগে? প্রমাণ দ্রবণ তৈরিতে। অর্থাৎ যেই দ্রবণের ঘনমাত্রা আগে থেকেই জানা থাকে এরকম একটা দ্রবণ তৈরি করে সংরক্ষণ করার কাজে আয়তনিক ফ্লাস্ক ইউজ করা হয়। যে আমরা অনেক সময় যে চা বা পানি গরম করে ফ্লাস্কে রেখে দিই, তাই না? তো এভাবেই মনে রাখবা যে আমরা একটা প্রমাণ দ্রবণ তৈরি করতে আয়তনিক ফ্লাস্ক ব্যবহার করব, একটা প্রমাণ দ্রবণ তৈরিতে। এটা অবশ্যই মনে রাখবা যে প্রমাণ দ্রবণ তৈরিতে। এরপরে আমরা চলে আসবো হচ্ছে 14 নম্বর কোশ্চেন। দেখো ভলিউমেট্রিক ফ্লাস্কের ব্যবহার কি? একটু আগেই আমি বলছি যে ভলিউম মানে আয়তন, তাহলে ভলিউমেট্রিক ফ্লাস্ক এটা হচ্ছে আয়তনিক ফ্লাস্ক। তো আয়তনিক ফ্লাস্ক কি কাজে লাগে? প্রমাণ দ্রবণ তৈরি করে সংরক্ষণ করার কাজে। তাইলে এই যে নির্দিষ্ট আয়তনের দ্রবণ তৈরি করা, এটাই হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। ভলিউমেট্রিক ফ্লাস্কের ব্যবহার কি? নির্দিষ্ট আয়তনের দ্রবণ তৈরি করা। এবার আমরা চলে আসবো, দেখো পরের প্রশ্ন, 15 নম্বর কোশ্চেন। 0.1 HCl দ্রবণ প্রস্তুতিতে গাঢ় HCl পরিমাপের জন্য ব্যবহৃত হয় কোনটি? তাহলে দেখো গাঢ় HCl, তাহলে এটা কি? একটা শক্তিশালী অ্যাসিড। গাঢ় HCl কি? এটা একটা শক্তিশালী অ্যাসিড। আর একটু আগেই আমি বলছি যে একটা শক্তিশালী অ্যাসিড বা একটা তরল, এটা যদি আমি পরিমাপ করতে চাই তাহলে আমাকে হচ্ছে মেজারিং সিলিন্ডার ইউজ করতে হবে বা মাপন সিলিন্ডার ইউজ করতে হবে। মেজারিং সিলিন্ডার বা মাপন সিলিন্ডার। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে সি। তাহলে দেখো তোমরা একটু কয়েকটা জিনিস একটু নোট করে নাও। প্রথমত হচ্ছে আমি যদি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থকে ওজন করতে চাই, প্রাইমারি স্ট্যান্ডার্ড সাবস্টেন্স, এটাকে যদি আমরা পরিমাপ করতে চাই আমাদেরকে পলভঙ্গি ব্যালেন্স এবং 4 ডিজিট ব্যালেন্স ইউজ করতে হবে বা 4 ডিজিটাল ব্যালেন্স। এটা হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড সাবস্টেন্স মাপতে গেলে। আচ্ছা এবার আসি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড সাবস্টেন্স, কিন্তু সেটা যদি কঠিন হয়। দেখো সেকেন্ডারি কিন্তু কঠিন, যেমন ধরো আমরা কষ্টিক সোডার দানার কথা বলতে পারি। তো এটাকে যদি আমি মাপতে চাই কষ্টিক সোডা এর দানা, তাহলে আমাকে হচ্ছে রাফ ব্যালেন্স ইউজ করতে হবে, রাফ ব্যালেন্স। আর আমি যদি তরল সেকেন্ডারি পদার্থ মাপতে চাই তাহলে হচ্ছে আমাকে মেজারিং সিলিন্ডার ইউজ করতে হবে, তাহলে আমাকে মেজারিং সিলিন্ডার ইউজ করতে হবে। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে মাপন সিলিন্ডার। ওকে, এবার দেখো আমরা চলে আসবো হচ্ছে পরের কোশ্চেনে, 16 নম্বর কোশ্চেন। এখানে বলা হচ্ছে যে সূক্ষ্মভাবে স্বল্প আয়তন তরল পরিমাপ করতে কোনটি ব্যবহৃত হয়? দেখো এটা কিন্তু বরিশাল বোর্ড 16তে আসছে এই প্রশ্নটা। সূক্ষ্মভাবে, তো এই যে সূক্ষ্মভাবে এই কথাটা যদি থাকে তুমি এটা অ্যান্সার করে দিবা হচ্ছে বুরেট। এখানে কিন্তু তুমি
এই যে মেজারিং সিলিন্ডার এটা দাগাই দিও না যে তরলের কথা বলা হয়েছে, না, আমরা এখানে অ্যান্সার করব হচ্ছে বুরেট। ঠিক আছে, তাহলে সূক্ষ্মভাবে স্বল্প আর টাইট্রেশনের যে বিক্রিয়া এটা ঘটানো হয় কনিক্যাল ফ্লাস্কে। ওকে, তাহলে এটা কিন্তু অ্যান্সার হবেই না। আর মেজারিং সিলিন্ডারও আমরা অ্যান্সার দিব না, কারণ হচ্ছে এখানে সূক্ষ্মভাবে বলা হয়েছে। তো এই পয়েন্টগুলো একটু অবশ্যই মাথায় রাখবা, যে আমাকে যদি সূক্ষ্মভাবে স্বল্প আয়তন এই কথাটা উল্লেখ থাকে তাহলে হচ্ছে আমরা বুরেট ইউজ করব। সূক্ষ্মভাবে স্বল্প আয়তন তরল পরিমাপ করতে বুরেট ইউজ করা হয়। আচ্ছা, এরপরে আমরা চলে আসব 17 নম্বর কোশ্চেন। এটা দেখো, যশোর বোর্ড 17তে আসছে, তো এটা অবশ্যই তোমাদের পারা উচিত। দ্রবণ স্থানান্তরের জন্য কি লাগে? অবশ্যই পিপেট লাগে। তাহলে দ্রবণ স্থানান্তরের জন্য অপরিহার্য কোনটা? পিপেট। দ্রবণ স্থানান্তরের জন্য অপরিহার্য হচ্ছে পিপেট। তো দেখো, তোমরা এই ইনফরমেশনগুলা একটু নোট করে নাও। যেমন এখানে বলা হচ্ছে যে বুরেট, বুরেট ব্যবহৃত হয় একটা বিকারকের দ্রবণকে তুল্য পরিমাণে অপর বিকারকের নির্দিষ্ট আয়তনে মেশানো বা হচ্ছে টাইট্রেশন কাজে। তো তোমরা যদি আসলে প্র্যাকটিক্যাল করে থাকো টাইট্রেশনের, তাহলে কিন্তু বুরেট এবং পিপেট এগুলার ব্যবহার তোমরা অবশ্যই দেখছো। ঠিক আছে, তো যাই হোক, পরীক্ষার হলে যদি তুমি এগুলা দ্রুত অ্যান্সার করতে চাও, তোমাকে কিন্তু দ্রুত মাথার মধ্যে নিয়ে আসতে হবে। তো তাহলে এটা অবশ্যই মনে রাখবা যে আমরা বুরেট কি কাজে ইউজ করব? একটা বিকারকের দ্রবণকে তুল্য পরিমাণে অপর বিকারকের নির্দিষ্ট আয়তনে মেশানো বা টাইট্রেশন কাজে। আর যদি আমাকে বলা হয় যে পিপেট কি কাজে লাগে, তাহলে পিপেট ব্যবহৃত হয় একটা নির্দিষ্ট আয়তনের কোনো প্রস্তুত দ্রবণকে এক পাত্র থেকে অপর পাত্রে স্থানান্তর করার কাজে। তাহলে দ্রবণ স্থানান্তর এটার জন্য অবশ্যই কাকে লাগবে? দ্রবণ স্থানান্তরের জন্য হচ্ছে পিপেটকে লাগবে। দ্রবণ স্থানান্তরের জন্য পিপেট অপরিহার্য। আচ্ছা, এবার আমরা চলে আসবো হচ্ছে দেখো 18 নম্বর কোশ্চেনে। দেখো, তো এটাও দেখো, এটা আসলে প্র্যাকটিক্যাল রিলেটেড কোশ্চেন। এবং আবার বলতেছি, দেখা হয়তোবা তোমাদের অনেকের এই চ্যাপ্টারটা পড়াই নাই একদমই, কিন্তু তোমাদের আসলে এই প্রশ্নগুলা অবশ্যই শিখে নিতে হবে। আচ্ছা, তো এখানে বলতেছে যে 10.5 ml কেএমএনও4 দ্রবণ সঠিকভাবে মেপে নিতে কোনটির ব্যবহার উত্তম হবে? আমরা আসি, খেয়াল করো। পটাশিয়াম পারম্যাঙ্গানেট এটা হচ্ছে একটা জারক পদার্থ। এটা একটা কি পদার্থ? জারক পদার্থ। তো আমরা টাইট্রেশন সাধারণত দুই প্রকার জেনে থাকি। একটা হচ্ছে অ্যাসিড বেজ বা হচ্ছে অম্লক্ষার, এবং আরেকটা হচ্ছে তোমার জারক বিজারক টাইট্রেশন। ঠিক আছে, এটা একটু মনে রাখবা যে অম্লক্ষারক আর কি জারক বিজারক টাইট্রেশন। তো এখানে হচ্ছে দেখো, আমরা একটা জারক ইউজ করতেছি। ঠিক আছে, কেএমএনও4 এটা হচ্ছে একটা জারক পদার্থ। তো এই প্রশ্নের আমরা সঠিক উত্তর কি দিব? এটা হচ্ছে বুরেট। ঠিক আছে, তো এই কেএমএনও4টাকে কিসে নিতে হবে? বুরেটে নিতে হবে। তো তোমরা এখানে একটু অবশ্যই নোট করে নাও যে ধরো পটাশিয়াম পারম্যাঙ্গানেট এটা তো একটা জারক পদার্থ, তাহলে সেটাকে আমরা কিসে নিব? বুরেটে। আর শুধু কি জারক থাকলে হবে? বিজারকও থাকতে হবে। তো ধরো আমরা বিজারক নিলাম হচ্ছে ফেরাস আয়ন বা ফেরাস সালফেট FeSO4। তো এখানে Fe2+ যেটা, এটাই আসলে বিজারক হিসেবে কাজ করে। তো আমাদের বিজারক যেটা থাকবে সেটা হচ্ছে আমরা কনিক্যাল ফ্লাস্কে নিব পিপেটের সাহায্যে। ঠিক আছে, এটা হচ্ছে পিপেটের সাহায্যে কনিক্যাল ফ্লাস্কে নিতে হবে। পরবর্তীতে বুরেটের সাহায্যে কেএমএনও4টাকেও কনিক্যাল ফ্লাস্কে যোগ করতে হবে। এবং তোমরা নিশ্চয়ই জারণ বিজারণ অর্ধ বিক্রিয়া এগুলা পড়ছো, তো সেখানে অবশ্যই একটা মিডিয়ামের দরকার পড়ে, যে অম্লীয় মাধ্যম বা ক্ষারীয় মাধ্যম। তো এক্ষেত্রে সালফিউরিক অ্যাসিড যেটা, সেটা হচ্ছে মাপন সিলিন্ডারের মাধ্যমে মাপতে হয়। যেটা আমি আগেই বলছি যে গাঢ় অ্যাসিড মাপতে বা ক্ষয়কারী সেকেন্ডারি স্ট্যান্ডার্ড সাবস্টেন্সকে মাপতে আমার হচ্ছে মেজারিং সিলিন্ডার বা মাপন সিলিন্ডার লাগবে। ঠিক আছে, তাহলে দেখো এইগুলা আসলে হাতে কলমে করার বিষয়। তবে আমরা অবশ্যই ইনফরমেশনগুলো একটু মনে রাখবো, মাথায় রাখবো,
যে KMnO4টাকে নিতে হবে কোথায়, এটা আমরা একটা জারণ বিজারণ টাইট্রেশন পড়তেছি, সেক্ষেত্রে জারকটাকে বুরেটে নিতে হবে, KMnO4টাকে বুরেটে, আর ফেরাস সালফেট যেটা সেটাকে আমরা পিপেটের সাহায্যে কনিক্যাল ফ্লাস্কে নিব, এবং সালফিউরিক অ্যাসিড এটাকে মাপবো আমরা হচ্ছে মেজারিং সিলিন্ডার বা হচ্ছে মাপন সিলিন্ডারের সাহায্যে। তাহলে এটা অবশ্যই তোমাদের মাথায় রাখতে হবে। এবার আমরা চলে আসবো হচ্ছে 19 নম্বর কোশ্চেন। দেখো এটা খুবই সহজ একটা প্রশ্ন এবং আশা রাখি তোমরা সবাই এটা পারবা। তো এখানে কি বলা হয়েছে যে টাইট্রেশন কালে তরলের আয়তন সূক্ষ্মভাবে পরিমাপের জন্য কোনটি ব্যবহৃত হয়। তো টাইট্রেশনে আমাদেরকে অবশ্যই বুরেট এবং পিপেট ইউজ করতে হয়, তাহলে এই প্রশ্নের উত্তর হচ্ছে বি, বুরেট এবং পিপেট। তাহলে টাইট্রেশন কালে তরলের আয়তন সূক্ষ্মভাবে মাপার জন্য কোনটা ব্যবহৃত হয়, বুরেট এবং পিপেট ইউজ করতে হয়, বুরেট এবং পিপেট। এবার আমরা চলে আসতে পারি 20 নম্বর কোশ্চেন। দেখো তো 20 নম্বর কোশ্চেন এখানে বলা হয়েছে যে কোনটি আয়তন মাত্রিক দেখো কোনটি আয়তন মাত্রিক বিশ্লেষণে ব্যবহৃত হয়। তো দেখো আমরা আয়তন মাত্রিক বিশ্লেষণে কি কি ব্যবহার করি, বুরেট ব্যবহার করি, তারপর হচ্ছে পিপেট ব্যবহার করি এবং কনিক্যাল ফ্লাস্ক ইউজ করি। টাইট্রেশনে কিন্তু এই তিনটা কাচের যন্ত্রপাতি লাগে। আমি কি কি বললাম দেখো, একটা হচ্ছে বুরেট, তারপর কি পিপেট, কনিক্যাল ফ্লাস্ক। তাহলে আমাদেরকে সঠিক উত্তর কোনটা দিতে হবে, অবশ্যই পিপেট দিতে হবে। ঠিক আছে, হ্যাঁ চিস্তি তোমার অ্যান্সার কারেক্ট। তাহলে আমরা আয়তন মাত্রিক বিশ্লেষণে কি ইউজ করব, পিপেট ইউজ করব, বুরেট, পিপেট এবং হচ্ছে কনিক্যাল ফ্লাস্ক। এবার আমরা চলে আসবো হচ্ছে 21 নম্বর কোশ্চেন। আচ্ছা তো এখানে বলা হয়েছে যে 0.1 মোল পার লিটার দ্রবণ থেকে 0.01 এম দ্রবণ তৈরি করতে। তাহলে দেখো আমরা একটা ডেসিমোলার দ্রবণ থেকে সেন্টিমোলার দ্রবণে যাচ্ছি। তোমরা নিশ্চয়ই জানো যে দ্রবণের ঘনমাত্রা যদি 1 এম হয় এটাকে আমরা মোলার দ্রবণ বলে থাকি, তারপরে 0.1 এম হলে সেটা ডেসিমোলার, 0.001 এম এটা হচ্ছে মিলিমোলার, আর 0.01 যেটা এটা হচ্ছে সেন্টিমোলার, আর 0.5 এম যেটা এটা হচ্ছে সেমিমোলার দ্রবণ। তাহলে আমরা একটা গাঢ় দ্রবণ থেকে লঘু দ্রবণে আসতে চাচ্ছি। তাহলে এই টপিকটা তুমি বুঝতেই পারতেছো, এই টপিকটার নাম হচ্ছে দ্রবণের ঘনমাত্রা লঘুকরণ, তাই না, দ্রবণের ঘনমাত্রা লঘুকরণ। তো তোমরা এটা মনে রাখবা যে আমরা যদি একটা গাঢ় দ্রবণ থেকে, মনে করো একটা গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড, তার 0.1 এম থেকে 0.01 এম এ আসতে চাচ্ছি, তাহলে আমাদেরকে অবশ্যই এখানে মেজারিং সিলিন্ডার তো লাগবেই, যেহেতু শক্তিশালী অ্যাসিড এটা বা সেকেন্ডারি পদার্থ এবং ক্ষয়কারীও বটে, তাহলে আমাদেরকে অবশ্যই এখানে কি মেজারিং সিলিন্ডার কিন্তু লাগবেই। তাহলে আমি চোখ বন্ধ করে অ্যান্সার দাগাই দিব সি, 21-এর সি অ্যান্সার। ঠিক আছে, তাহলে মেজারিং সিলিন্ডার এবং হচ্ছে আয়তনিক ফ্লাস্ক, মেজারিং সিলিন্ডার এবং হচ্ছে আয়তনিক ফ্লাস্ক। এছাড়া এই কাজে আরো লাগে ফানেল এবং ওয়াশ বোতল, এটা মনে রাখবা, ফানেল তারপর হচ্ছে ওয়াশ বোতল। আর কি লাগে, মেজারিং সিলিন্ডার আর হচ্ছে আয়তনিক ফ্লাস্ক। তো দেখো এই প্রশ্নটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার একটা প্রশ্ন, 17-18 সেশনে এটা আসছে। আমি এই জন্যই বলছিলাম যে আসলে তোমাদের অনেকের কাছে এই চ্যাপ্টারটা কি কম গুরুত্বপূর্ণ মনে হতে পারে, কিন্তু না, বিগত প্রশ্ন যদি তুমি সমাধান করো তুমি বিষয়টা বুঝতে পারবা। এবার আমরা চলে আসি 22 নম্বর কোশ্চেনে। নিচের কোন সেটটি তরল পদার্থের সঠিক আয়তন, দেখো তরল পদার্থের সঠিক আয়তন মাপার জন্য উপযুক্ত হবে। তো
তাহলে অবশ্যই আমরা পিপেট এবং বুরেট এটা অ্যান্সার করব। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? পিপেট এবং হচ্ছে বুরেট। আচ্ছা, এবার আমরা চলে আসি 23 নম্বর কোশ্চেন। ব্যবহারিক ক্ষেত্রে বিষাক্ত বেনজিনের বিকল্প কোনটি? আচ্ছা দেখো, তাহলে বেনজিন, বেনজিন হচ্ছে একটা বিষাক্ত পদার্থ C6H6, এটার বিকল্প কি হবে? তো আমি প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে কি, দেখো যে এটা হচ্ছে একটা অ্যারোমেটিক পদার্থ বা অ্যারোমেটিক যৌগ। তাহলে অ্যারোমেটিক যৌগের বিকল্পও একটা অ্যারোমেটিক যৌগ হতে হবে। এটা তুমি সবার আগে মনে রাখবা যে অ্যারোমেটিক যৌগের বিকল্প অ্যারোমেটিক যৌগ। তাহলে ক্লোরোফর্মের সংকেত কি? CH3, তাহলে এটা একটা অ্যালিফেটিক যৌগ, এটা কিন্তু অ্যারোমেটিক না। CH3 এটা হচ্ছে অ্যালিফেটিক। তারপরে ধরো হেক্সেন, C6H14 হেক্সেন, তাহলে এটাও কিন্তু আমার অ্যান্সার হয় না। হয় অ্যান্সার হবে জাইলিন, না হয় হচ্ছে টোলুইন। ঠিক আছে, আমার অ্যান্সার হয় হবে জাইলেন, না হয় হচ্ছে টোলুইন। তো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে টোলুইন। ঠিক আছে, তাহলে আমরা বেনজিনের বিকল্প হিসাবে কাকে ইউজ করব? টোলুইনকে ইউজ করব। দেখো টোলুইনের সংকেতটা হচ্ছে এরকম C6H5CH3। বেনজিনের একটা হাইড্রোজেনকে যদি আমরা মিথাইল দিয়ে রিপ্লেস করি তাহলে হচ্ছে টোলুইন পাওয়া যায়। আর জাইলেন হচ্ছে বেনজিনের দুইটা হাইড্রোজেনকে যদি আমরা দুইটা মিথাইল দিয়ে রিপ্লেস করি তাহলে হচ্ছে জাইলেন পাওয়া যায়। এই যে এই যৌগটা হচ্ছে জাইলেন আর এই যৌগটা হচ্ছে টোলুইন। C6H5CH3 এটা হচ্ছে টোলুইন আর C6H5CH3 এটা হচ্ছে জাইলেন। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কোনটা? এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে টোলুইন। ঠিক আছে, এটা একটু মনে রাখবা। এবং আরো একটা কথা, যে জাইলেন সেও কিন্তু একটা কি বিষাক্ত পদার্থ, তার বিকল্পও হচ্ছে টোলুইন। জাইলিনেরও বিকল্প কি হবে? টোলুইন হবে। এবার আমরা চলে আসি হচ্ছে 24 নম্বর কোশ্চেনে। বুরেট এবং পিপেট তৈরিতে কোন কাজ ইউজ করা হয়? কোন কাজ? তো দেখো এরা যেহেতু শক্ত গ্লাসের যন্ত্রপাতি বা শক্ত কাচের, তাহলে আমাদেরকে এখানে শক্ত কাচ ইউজ করতে হবে। ঠিক আছে, বা হচ্ছে পাইরেক্স কাচ, এটা হলো শক্ত। আর সোডিয়াম কাচ যেটা বা সোডা গ্লাস যেটা, সেটা কিন্তু নরম কাচ। ঠিক আছে, তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? এটা হচ্ছে পাইরেক্স কাচ। তাহলে শক্ত যন্ত্রপাতি তৈরিতে আমার হচ্ছে শক্ত কাচ ইউজ করতে হবে এবং সেটা কি হবে? সেটা হচ্ছে পাইরেক্স কাচ। এবার আমরা চলে আসবো হচ্ছে দেখো পরের প্রশ্নে। বুরেট রেঞ্জ করতে ক্রোমিক অ্যাসিড ব্যবহার করা হয় কেন? আচ্ছা, ক্রোমিক অ্যাসিড, তো ক্রোমিক অ্যাসিডের সংকেত কি? এটার সংকেত হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট প্লাস কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড। পটাশিয়াম ডাইক্রোমেট প্লাস কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড, গাঢ় সালফিউরিক অ্যাসিড। তো তাইলে দেখো যে এরা হচ্ছে জারক পদার্থ। ঠিক আছে, তাহলে পটাশিয়াম ডাইক্রোমেট এটাও একটা জারক, সালফিউরিক অ্যাসিড এটাও একটা জারক। তাহলে ক্রোমিক অ্যাসিড ব্যবহার করা হয় এজন্য যে যেন সে জাইমান অক্সিজেন তৈরি করতে পারে, বা এটা হচ্ছে শক্তিশালী জারক। শক্তিশালী জারক, এটা মনে রাখবা। আমরা এবার চলে আসব 26 নম্বর কোশ্চেনে। ল্যাবরেটরিতে কাচ যন্ত্রের সর্বোত্তম পরিষ্কারক কোনটা? সেটা অবশ্যই ক্রোমিক অ্যাসিড। তবে তোমরা মনে রাখবা যে আমরা ল্যাবরেটরিতে কাচ যন্ত্র পরিষ্কার করতে তিনটা জিনিস ব্যবহার করি। এটা হচ্ছে এনডিসি। ঠিক আছে, এনডিসি দিয়ে মনে রাখবা, নটরডেম কলেজ। তো এখানে এনে কি হবে? এনে হচ্ছে সোডিয়াম কার্বনেট দ্রবণ, Na2CO3। এটাতে হচ্ছে ডিটারজেন্ট ডেকন 90, ডিটারজেন্ট ডেকন 90। আর সি যেটা, এটাতে হচ্ছে ক্রোমিক অ্যাসিড। এই তিনটা হচ্ছে ইউজ করা হয়। তবে সর্বোত্তম যেটা, সর্বোত্তম পরিষ্কারক, সেটা হচ্ছে ক্রোমিক অ্যাসিড। আমাকে যদি বলা হয় যে সর্বোত্তম কোনটা, তাহলে অ্যান্সার কি হবে? ক্রোমিক অ্যাসিড।
এবার আমরা চলে আসব হচ্ছে 27 নম্বর কোশ্চেন। ল্যাবরেটরিতে কাচের যন্ত্রপাতি থেকে তৈলাক্ত পদার্থ, এই যে দেখো তৈলাক্ত পদার্থ, তৈলাক্ত পদার্থ ধুয়ে ফেলতে নিচের কোনটি ইউজ করা হয়? তাহলে এটা অবশ্যই হচ্ছে ক্রোমিক অ্যাসিড। তাহলে পটাশিয়াম ডাইক্রোমেট প্লাস সালফিউরিক অ্যাসিড। তাহলে 27-এর অ্যান্সার হচ্ছে বি, পটাশিয়াম ডাইক্রোমেট প্লাস হচ্ছে সালফিউরিক অ্যাসিড। তাহলে একটা বিষয় নিশ্চয়ই বুঝতেছ যে তুমি যখন একটা টপিক ভালোভাবে মনে রাখবা, দেখবা যে ওই টপিকের আন্ডারে অনেকগুলা প্রশ্ন চলে আসছে এবং ওগুলা তুমি ইজিলি অ্যান্সার করতে পারতেছ। আমরা এবার আসবো হচ্ছে 28 নম্বর কোশ্চেন। ক্রোমিক অ্যাসিড মিশ্রণ দ্বারা কাচ যন্ত্র পরিষ্কার করতে কোন ধরনের বিক্রিয়া ঘটে? তো ক্রোমিক অ্যাসিড এটা একটা কি পদার্থ? এটা হচ্ছে একটা জারক পদার্থ। আচ্ছা, জারক পদার্থ কি তৈরি করে? সে হচ্ছে জাইমান অক্সিজেন তৈরি করে। আর জাইমান অক্সিজেনের সংযোগ তাকে কি বলা হয়? তাকে বলা হয় জারণ বিক্রিয়া। ঠিক আছে, তাহলে দেখো এই এই কনসেপ্টটা কিন্তু তোমার খুব ক্লিয়ার থাকতে হবে। না চিশতি, তোমার অ্যান্সার কিন্তু এটা ভুল হয়েছে, বুঝছো? তুমি বিজারণ বলছো, আমি তোমাকে বুঝাই বলি, দেখো একদম ক্লিয়ারলি বুঝবা। এখানের বিষয়টা হচ্ছে কি যে ধরো জারণের ইংরেজি কি? জারণের ইংরেজি হচ্ছে অক্সিডেশন। অক্সিডেশন শব্দের অর্থ হচ্ছে জারণ। তো অক্সিডেশন এই শব্দটারে এবার ভাঙবো, ভাঙলে কি পাওয়া যায়? অক্সিজেন প্লাস এডিশন, অক্সিজেন প্লাস এডিশন। তাহলে যেই বিক্রিয়ায় অক্সিজেনের সংযোগ ঘটে তাকে বলা হয় হচ্ছে জারণ। অক্সিজেনের সংযোগ ঘটলে হচ্ছে জারণ, আর হাইড্রোজেনের সংযোগ ঘটলে হচ্ছে বিজারণ। এখন একটা জারক পদার্থ কি তৈরি করে? একটা জারক পদার্থ তৈরি করে হচ্ছে জাইমান অক্সিজেন। তাইলে অক্সিজেনের সংযোগ ঘটবে, এই জন্য এই বিক্রিয়াটার নাম হচ্ছে জারণ। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে ডি। আশা রাখি বুঝতে পারছো। তাহলে অক্সিডেশন মানে অক্সিজেন এডিশন, অক্সিজেনের সংযোগ, আর অক্সিজেনের সংযোগ মানেই হচ্ছে জারণ, আর হাইড্রোজেনের সংযোগ মানে হচ্ছে বিজারণ। আর জারক পদার্থ জাইমান অক্সিজেন তৈরি করে। এবার চলে আসি দেখো 29 নম্বর কোশ্চেন। তো এটা খুবই সহজ, এটা পারবা। ক্রোমিক অ্যাসিড মিশ্রণ কোনটা? তাহলে তবে একটু সতর্ক, হ্যাঁ। অনেক সময় হয় কি যে ধরো সহজ একটা প্রশ্ন দিছে যে অক্সিজেনের প্রোটন সংখ্যা কত। এখন তুমি তো খুব খুশি যে এত সহজ প্রশ্ন, কিন্তু এবার তোমার আর মাথা কাজ করতেছে না যে কি 8 ছিল নাকি 16 ছিল নাকি 6 ছিল। বুঝতে পারতেছো ব্যাপারটা? যে তুমি অনেক উত্তেজিত হয়ে গেছো এবং তুমি মানে দেখা যাচ্ছে যে 16 জায়গায় দিয়ে চলে আসছো, যেহেতু অক্সিজেনের ভর হচ্ছে 16। খুব সতর্ক থাকতে হবে। তাহলে এখানে দেখো যে পটাশিয়াম ডাইক্রোমেট সবগুলোর মধ্যে আছে, তাইলে আমাকে সালফিউরিক অ্যাসিড খুঁজতে হবে। এই যে অনেকে কি করবে জানো, যে এইটা দাগাই দিবে H2SO দেখে, কিন্তু এখানে কিন্তু H2SO3 আছে, সালফিউরাস অ্যাসিড, এটা আমাকে সালফিউরিক অ্যাসিড দেখাইতে হবে। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে এটা, H2SO4 প্লাস হচ্ছে K2Cr2O7। তো এখানের কনসেপ্টটা শেখো, H2SO3 H2SO4। তো এখানে দেখো যে সালফারের জারণ মান হচ্ছে +4, আর এখানে সালফারের জারণ মান হচ্ছে +6। তো জারণ মান যদি কম ইউজ হয় সেটাকে আঁশ যৌগ বলা হয়, আর বেশি হইলে ইক। তাহলে এটা সালফিউরাস, এটা সালফিউরিক। ঠিক আছে, সালফিউরাস সালফিউরিক, এটা আমরা মনে রাখবো। এবার আমরা চলে আসি হচ্ছে 30 নম্বর কোশ্চেন 30। তো দেখো এই কোশ্চেনটা অবশ্যই তোমাকে মুখস্থ রাখতে হবে। ঠিক আছে, যে বুনসেন বার্নারে অনুজ্জ্বল শিখায় জারণ মণ্ডলে টেম্পারেচার কত হয়ে থাকে? এটা হচ্ছে 1570°C। ঠিক আছে, 1570। এবং একটা ম্যাজিক্যাল ব্যাপার দেখো, 1 5 7 তিনটাই বেজোড়। ঠিক আছে, 1570°C। তাহলে এটা অবশ্যই তুমি মুখস্থ রাখবা যে বুনসেন বার্নারে অনুজ্জ্বল শিখায় জারণ মণ্ডলে সর্বোচ্চ তাপমাত্রা থাকে 1570°C। তো ভাইয়া ও আপুরা, আমরা আজকের আমাদের যে সেরা 30টা প্রশ্ন মেডিকেল ভর্তি পরীক্ষার কমন উপযোগী, এটা আমরা পড়ে ফেললাম।
আমরা ঠিক আগামীকাল এই এই সময়টাতেই 10টা 30, তবে একটু মানে আহ, সময়ের হেরফের হইতে পারে, একটু দেরি হইতে পারে। তো যাই হোক, মোটামুটি ওই টাইমের মধ্যেই যে আমরা চেষ্টা করব সর্বোচ্চ যে 10টা 30 থেকে 11টার মধ্যে আমরা আগামীকাল আবার এই চ্যাপ্টারের বাকি যে গুরুত্বপূর্ণ 30টা প্রশ্ন আছে এটা আমরা পড়ে ফেলবো। তো তোমরা অবশ্যই আজকে যে 30টা প্রশ্ন শিখলা, এটা তুমি এখনই মানে এই যে এখন বসে আছো, এই বসাতেই এই 30টা প্রশ্ন তুমি একদম আত্মস্থ করে ফেলো, যেটা যেন কোনো ভুল না যায়। এবং তুমি অবশ্যই প্রয়োজনীয় নোট নিবা, ঠিক আছে? নাইলে কিন্তু তোমার অনেক সময় এরকম হয় যে ইনস্ট্যান্টলি তোমার হয়তো মাথায় আছে, কিন্তু পরে কিন্তু তুমি মেজর জায়গাগুলা তোমার ভুল হয়ে যাবে। তো ওই জায়গাগুলো তুমি একটু নোট করে নিবা, বা হচ্ছে এগুলা তো রেকর্ডেডই থাকবে আমার টাইম লাইনে, তো সেখান থেকে একটু টেনে টেনে দেখে নিলা যে কোথায় কি বলছিলাম। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আর আমরা অবশ্যই কালকের ক্লাসের পর থেকে শর্ট সিলেবাসে যে চ্যাপ্টার আছে ওই চ্যাপ্টারগুলো নিয়ে আমরা পড়া শুরু করে দিব। তো সবার জন্য অনেক অনেক শুভকামনা। শুভরাত্রি।